তুই ভাইয়ার ঘরে ঢুকলি কিভাবে শুভ্রা? এটা জানার জন্য এইভাবে ফোন করছিলি? কিছুটা রাগের সাথে বলল রাইমা। শুভ্রা এবার কিছুটা নরম হয়। পায়ে হেঁটে হেঁটে ঢুকেছি তোর ভাইয়ের রুমে। সোজা কথা সোজা উত্তর দিতে পারিস না? সেটা তো আমিও জানি। তুই ঘরের পাসওয়ার্ড জানলি কিভাবে? জেনেছি কোনোভাবে। এখন বল, আমাকে না ডেকে ফোন করছিলি কেন? বুঝতে পারলো শুভ্রা এই জন্যই রাইমা তাকে কল দিয়েছিল। শুভ্রার হাতে কালো গোলাপের চারা দেখে চিৎকার করে ওঠে রাইমা। ভ্যাবাচাকা খেয়ে যায় অদিতি আর শুভ্রা। তোকে কতবার ডেকেছি, কোনো আইডিয়া আছে তোর? কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাইয়ার রুমে সাউন্ড প্রুফ, তাই শুনতে পাসনি। এই, তোর কাছে ভাইয়ার গোলাপের গাছ কি করছে? যেখানে পেয়েছিস ওইখানে রেখে আয় শুভ্রা। ভাইয়া যদি একবার জানতে পারে তাহলে নিশ্চয়ই তোকে উল্টো ঝুলিয়ে রাখবে। ভাইয়ার পছন্দের ফুল গাছ এটা। রেগে যায় শুভ্রা, ধমক দেয় রাইমাকে। এভাবে বলার কি আছে? যেন ওর ভাইয়ের কলিজা নিয়ে যাচ্ছে শুভ্রা। একটা গাছই তো নিয়েছে। শুভ্রার দমক শুনে আর কিছু বলল না রাইমা। সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো শুভ্রা ও অদিতি। গাছটাকে সযত্নে লুকিয়ে নিয়ে এসেছে সে, কিন্তু এটা বুঝতে পারলো না তাকে কেন নিয়ে যাওয়া হয়েছিল শিকদার বাড়িতে। মাঝরাতে নিজের ঘরে প্রবেশ করলো আরহাম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় দেরি হয়ে গেছে আসতে। ঘরে প্রবেশ করতেই অন্যরকম লাগছে তার। বারবার মনে হচ্ছে তার ঘরে কেউ প্রবেশ করেছিল। পরক্ষণেই আবার ভাবে তার ঘর তো পাসওয়ার্ড দেওয়া থাকে, সে ছাড়া কেউই জানে না এই ঘরের পাসওয়ার্ড। নিজের ভুল ধারণা ভেবে ওয়াশরুমে ঢুকে পড়ে আরহাম। লম্বা সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হয় সে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই কিছুটা অগোছালো পায় সে। পারফিউমটা কিছুটা নিজের জায়গা থেকে অন্য জায়গায় পায়। সন্দেহ হয় ওর, কিন্তু ক্লান্ত থাকায় এসবে পাত্তা দেয় না। চুপচাপ শুয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। শুভ্রা নিজের বারান্দায় কালো গোলাপের গাছটার পাশে বসে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে গাছটার দিকে। মন্ত্রী মশাইয়ের ছোঁয়া খুঁজে পাচ্ছে সে গাছটাতে। বেশি কিছু সময় বারান্দায় কাটিয়ে ভিতরে চলে যায় সে। খানবাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে একজন যুবক। এতক্ষণ সে পর্যবেক্ষণ করছিল শুভ্রাকে। যখন দেখলো শুভ্রা ঘরের মধ্যে ঢুকে গেল, তখন সেও নিজের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। বারান্দার পর্দার আড়াল থেকে রহস্যময় হাসে শুভ্রা। যুবকটিকে চলে যেতে দেখে আবার বারান্দায় এসে দাঁড়ায় সে। ঠোঁটের কোণে লেগে আছে বাঁকা হাসি। বালিশের কাছে রাখা ফোনটা হঠাৎ কর্কশ শব্দে বেজে উঠল পরপর দুইবার। ঘুম কিছুটা হালকা হয়ে যায় শুভ্রার। বালিশ দিয়ে কান চেপে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমায়। কিন্তু না, ফোনটা বোধহয় আজকে শপথ করেছে শুভ্রার ঘুম ভাঙিয়েই ছাড়বে। তাই তো আবারও কর্কশ শব্দে বেজে উঠল। এবারে রেগে যায় শুভ্রা। কানে চেপে রাখা বালিশটা ছুঁড়ে মারে বিছানার একপাশে। কলের অপর পাশের মানুষটির ওপর বেশ রেগে যায় সে। কে ফোন করেছে না দেখেই কল রিসিভ করে। কে রে তুই? এখান থেকে মারবো একটা যে সোজা গোবরে গিয়ে পড়বি। তোর কোন পাকা ধানে মই দিয়েছি যে এভাবে আমার সাথে ঘুমটা ভাঙালি? কত সুন্দর আমার মন্ত্রী মশাইকে নিয়ে নাতি নাতনিদের সাথে গল্প করছিলাম, দিল তা বড়টা বাজিয়ে। বলেই কল কেটে দেয় শুভ্রা। আবারও শুয়ে পড়ে। আরহামের দৈনিক রুটিন অনুযায়ী সে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠে। তারপর টানা 1 ঘন্টা শরীর চর্চা করে শাওয়ার নিয়ে ব্যালকনিতে চলে যায় নিজের পছন্দের গাছগুলোর কাছে। নিজের প্রিয় কালো গোলাপের শাড়িতে একটা ছোট চারা নেই দেখে ভ্রু কুঁচকে যায় তার। প্রথমে ভাবে হয়তো যে কয়টা আছে সেই কয়টাই, কিন্তু নিজের তীক্ষ্ণ মস্তিষ্ক তা হতে দিল না। তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে এখানে ছোট একটি গোলাপের চারা নেই। ঘরে ফিরে আসে আরহাম। ঘরে থাকা হিডেন ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করে। নজরে পড়ে তার ঘরে প্রবেশ করা অসভ্য মেয়েটাকে। আশ্চর্য হয় আরহাম, তার ঘরের পাসওয়ার্ড এই মেয়ে জানলো কিভাবে? সে ছাড়া এই ঘরের পাসওয়ার্ড তো আর কেউ জানে না। তাকায় একবার তার ড্রেসিং টেবিলের দিকে। এই জন্যই পারফিউমটা নিজের অবস্থানে ছিল না। তবে নিজের ছবিতে শুভ্রাকে চুমু খেতে দেখে কিছুটা অদ্ভুত অনুভূতি অনুভব করে সে। মিশ্র অনুভূতি হচ্ছে আরহামের ভিতর। বুঝতে পারছে না এখন তার ঠিক কি করা উচিত। এই মেয়ের সাথে অসভ্য নামটার একদম মিল খুঁজে পাচ্ছে সে। শুভ্রাকে গাছের চারাটি নিতে দেখে রেগে যায় আরহাম। কোনো কিছু না ভেবেই নিজের ফোন ঘেটে অসভ্য মেয়ে দিয়ে সংরক্ষিত করা নাম্বারটিতে কল দেয়। প্রথমবার রিসিভ না করায় আরও রেগে যায় আরহাম।
দ্বিতীয়বারও একই। রাগের মাত্রা ক্রমশই বাড়ছে তার। তৃতীয়বারের সময় কল রিসিভ করতে দেখে কিছু বলতেই যাবে তার আগেই শুভ্রার এমন কথা শুনে থ মেরে যায় আরহাম। সে যে মেয়েটার স্বপ্নের পুরুষ তা জানা আছে, তাই বলে একদম নাতি নাতনি পর্যন্ত চলে গেছে এই মেয়ে। পরক্ষণেই শুভ্রার তুই তুকারি করা মনে পড়তেই আবারও কল দেয়। আবারও ঘুমের মাঝে ব্যাঘাত ঘটায় অগ্নিমূর্তি ধারণ করে শুভ্রা। প্রস্তুতি নেয় এবার বেশ কিছু কথা শুনিয়ে দেবে, কিন্তু তার আগেই অসভ্য মেয়ে। কথাটা কর্ণগোচর হতেই লাফিয়ে ওঠে শুভ্রা। চোখে লেগে থাকা ঘুম এক ছুটে জানলা দিয়ে পালিয়ে যায়। চোখ বড় বড় করে তাকায় ফোনের স্ক্রিনের দিকে। প্রিয় মন্ত্রী মশাই নামটা দেখে হাঁ হয়ে যায় মুখটা। কিছু সময় আগের কথা মনে পড়ে শুভ্রার। তখন তো ঘুমের ঘোরে যা মুখে এসেছে তাই বলে দিয়েছে। তখনও কি মন্ত্রী মশাই তাকে কল দিয়েছিল? ভাবতেই জীবন যায় যায় অবস্থা শুভ্রার। অপর পাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে রেগে তরতর করে বাড়ছে আরহামের। কথা কানে যাচ্ছে না অসভ্য? চিল্লিয়ে বলে আরহাম। শুভ্রার মনে হচ্ছে এক্ষুনি তার কান ফেটে যাবে। সে কি কানে শুনতে পায় না নাকি যে এভাবে চিৎকার করে বলতে হবে? সব ভাবনা চিন্তা একপাশে রেখে দিয়ে কণ্ঠে কিছুটা রাগ প্রকাশ করার চেষ্টা করে। একদম কথা পারবে না। কোন সাহস আমার ঘরে ঢুকেছিলে? আমার ঘরের পাসওয়ার্ড কিভাবে জানলে তুমি? অবাক হয় শুভ্রা। মন্ত্রীমশাই জানলো কিভাবে? তখন তো মন্ত্রীমশাই বাড়িতেই ছিল না। আর আসার সময় বারবার শিকদার বাড়িতে বলে এসেছে সে যে এসেছিল মন্ত্রীমশাই যেন না জানে তা। তবুও কি কেউ বলে দিয়েছে নাকি? এই, আপনি কাকে অসভ্য মেয়ে বলছেন? আমি আপনার ঘরে কিভাবে যাব? আজব মানুষ তো আপনি। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। আমি কি তোমার ছোট বাচ্চা মনে হয়? তোমার সাহস হলে কিভাবে আমার গাছ নিয়ে যাওয়ার জন্য? তোমার বাড়িতে কি পারফিউম নেই যে আমার পারফিউম ব্যবহার করছো? আর আমার ছবিতে? থেমে যায় আরহাম। এদিকে শুভ্রা মুখ টিপে হাসছে। আপনার ছবিতে কি মন্ত্রী মশাই? অসভ্য। তোমাকে যেগুলো জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। আমি বাধ্য নই। অবশ্যই তুমি বাধ্য। কারোর অনুমতি ছাড়া যে তার ঘরে ঢুকতে নেই এটা জানো না তুমি? ঢুকেছো তো ঢুকেছ, আবার চুরিও করেছো। অনুমতি নিতে হবে কেন? আমি আমার জামাইয়ের ঘরে ঢুকেছি, তাতে আবার অনুমতি নেওয়ার কি আছে? আর আপনি চোর কাকে বলছেন? আমার জামাইয়ের গাছ আমি নিয়েছি। চুপ, অসভ্য মেয়ে। তোমার আর আমার বয়সের পার্থক্য তুমি জানো? এক থাপ্পড়ে সিদ্ধ করবো তোমাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমার বর, জন্য আমাকে গ্রহণ করছেন না? মানে আপনিও আমাকে ভালোবাসেন, তাই হয়তো অজুহাত খুঁজছিলেন কিভাবে আমার সাথে কথা বলা যায়। থতমত খেয়ে যায় আরহাম। কোথাকার কথা কোথায় নিয়ে গেল এই মেয়ে? এখন আরো কিছু বললে না জানি কোথায় নিয়ে যাবে। শত রাগ থাকা সত্ত্বেও কল কেটে দেয় আরহাম। পরে দেখে নিবে এই মেয়েকে। মন্ত্রী আরহামের শিকদারের সাথে অসভ্যতামি হাড়ে হাড়ে বোঝাবে এর ফল। এত কিছুর মাঝে আরহাম বুঝতেই পারল না শুভ্রা কিভাবে পাসওয়ার্ডের কথা কাটিয়ে দিল। শুভ্রা ফোনের দিকে তাকিয়ে হাসছে। মন্ত্রী মশাইকে জব্দ করে তার বেশ ভালো লাগছে। এখন আরামের ঘুম ঘুমানো যাবে, যেহেতু আজকে ভার্সিটি ছুটি। তো কি করব? তোমার একমাত্র গুণধর ছেলের দেওয়ার বর্ণনা অনুযায়ী সেই 1 মাস থেকে মেয়ে খুঁজে যাচ্ছি, কিন্তু কারোর সাথে মিলছেই না। আরে বাবা আরহাম, যদি মেয়েটাকে পছন্দই করে তাহলে ভালোভাবে বললেই তো হতো। এভাবে আমাকে ঘোরানোর কোনো মানে হয়? দীর্ঘশ্বাস ফেললেন নীলিমা শিকদার আর আসাদ শিকদার। সকালের খাবার টেবিলে বসেছেন তারা। আমরা মনে হয় আর নাতি নাতনির মুখ দেখতে পারবো না। কাঁদো কাঁদো কণ্ঠে বললেন নীলিমা শিকদার। তার সাথে তাল মিলালেন আসাদ শিকদারও। রাইমা মাথা নিচু করে আছে, কোনোভাবে নিজের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা আর কি। আজমল শিকদারের অবস্থাও রাইমার মতো। নীলিমা শিকদার এবার কেঁদেই উঠলেন, বিলাপ করতে শুরু করলেন তার একমাত্র ছেলে কেন এখনো বিয়ে করছে না। আরহাম তাদের দিকেই তাকিয়ে আছে। তার রাগ ক্রমশ বেড়েই চলেছে। একদিকে শুভ্রার উপর রাগ, আর একদিকে মায়ের এমন কান্না সহ্য করতে পারল না। টেবিলে সজোরে আঘাত করলো, কেঁপে উঠল সকলে। আরহামের রক্তবর্ণ ধারণ করা চোখ দেখে রাইমা প্রায় কেঁদেই ফেলেছে। ব্যাস, অনেক হচ্ছে তোমাদের এসব কাহিনী। বিয়ের ব্যবস্থা করো। নাতি নাতি দেখার শখ তোমাদের, তাই না? পুরো একটা ফুটবল টিম তোমাদের এনে দেব। যাকে ইচ্ছা তাকে ছেলে বউ বানানোর প্রস্তুতি নাও, কিন্তু আগামী শুক্রবারের মধ্যে সবকিছু যেন শেষ হয়ে যায়।
বলেই গট গট পায়ে বেরিয়ে যায় বাড়ি থেকে আরহাম। সকলে অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সকলেই একবার নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে হেসে ওঠে। রাইমা বলে, যা ভেবেছিলাম এ তো দেখি তার থেকেও ভালো কিছু হলো। রেজাউল চৌধুরী আজকে আবার সেই বাড়িতে এসেছেন, কিন্তু আজকে আর সেদিনের মতো হলো না। তিনি ভিতরে ঢুকে সোফার উপরেই বসে থাকতে দেখলেন যুবকটিকে। কাজ কত দূর এগোলো তোমার শিকার? রেজাউল চৌধুরী তাকান যুবকটির দিকে। যুবকটির ঠোঁটে লেগে থাকা বাঁকা হাসি চোখের আড়াল হলো না তার। বুঝতে পারলেন না তিনি কিছুই। আর কিছু সময় ব্যয় করেই চলে গেলেন তিনি। অট্ট হাসিতে মেতে ওঠে যুবকটি। ফোনের গ্যালারি বের করে একজনের ছবি ঘেটে বের করে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটির দিকে। যুবকটির ঠোঁট জোড়া অনবরত নড়ছে, কিছু একটা বিড়বিড় করছে বোধহয়। আধা ঘন্টা পরিশ্রম করে শুভ্রাকে ঘুম থেকে জাগাতে সক্ষম হয় রূপন্তী। বেলা 11টা বাজে। প্রতি সপ্তাহে ছুটির দিনে শুভ্রাকে এইভাবেই জাগাতে হয়। তাছাড়া বাকি দিন ঠিক সময়ে ঘুম থেকে উঠে পড়ে সে। এইভাবে ডাকছো কেন ভাবি? কয়টা বাজে জানো? এটার জন্য আমার এত সুন্দর ঘুমটা ভাঙালে? তোমার না আজকে অদিতিদের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল? সেটা তো 10টায়। তুমি এত তাড়াতাড়ি জাগালে কেন? এখন বেলা 11টা বাজে। নিচে 1 ঘন্টা থেকে অদিতিরা বসে আছে। গলা শুকিয়ে এলো শুভ্রার। তাকে নিশ্চয়ই আজকে ওরা কেটে রোদে শুকোতে দেবে। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে দৌড় দেয় সে। রূপন্তী হাসে শুভ্রার অবস্থা দেখে। বিছানা গুছিয়ে চলে যায় সে।